নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বিষয়বস্তু হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্য বিস্তার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্য বিস্তার এবং তাদের তৈরি করা রেসিডেন্ট ব্যবস্থা, সেটা কি সেটা আমি আজকে আলোচনা করব। কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষে বিভিন্ন অঞ্চল দখল করেছিল তার এই রেসিডেন্ট ব্যবস্থার মাধ্যমে, এইটা আজকে আমি আলোচনা করব। মানে ক্লাস 8 এর সেকেন্ড চ্যাপ্টারের টপিক যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়ার বিভিন্ন এরিয়া কিভাবে ক্যাপচার করেছিল এই রেসিডেন্ট সিস্টেমের মাধ্যমে, সেইটা আমি আজকে ডিসকাস করব। আমি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম বা আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কোম্পানি 1765 খ্রিস্টাব্দে বা 1765 দেওয়ানির অধিকার পেয়েছিল বাংলা, বিহার, উড়িষ্যা। এটা আমি আলোচনা করেছি, বা দেওয়ানি রাইটস পেয়েছিল। এবং সেই যে দেওয়ানির অধিকার প্রথম একটা বিদেশি শক্তি বাংলার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল, ল্যান্ড ট্যাক্স আদায় করার যে রাইটটা পেয়েছিল, তার ফলেই কিন্তু ভারতবর্ষে আজ রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে কিন্তু তাদের ক্ষমতা বিস্তারে শুরু হয়ে গেছিল, বা পলিটিক্যালি বা ইকোনমিক্যালি যে তাদের পাওয়ারটা এক্সপ্যান্ড করা স্টার্ট হয়ে গেছিল এই দেওয়ানি রাইট পাওয়ার পরেই। এবং এরপর কি হয়েছিল, কোম্পানি আস্তে আস্তে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এরিয়াতে তারা পরোক্ষভাবে শাসন চালাতে শুরু করলো, মানে ইনডাইরেক্টলি বিভিন্ন এরিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। এবং তারা কি করলো, ভারতের বিভিন্ন যে রাজশক্তিগুলো ছিল বা দেশীয় রাজ্যগুলো, যে বিভিন্ন স্টেটস গুলো ছিল, সেইখানে তারা কি করলো, ব্রিটিশ প্রতিনিধি, একজন ব্রিটিশ প্রতিনিধি বা একজন রেসিডেন্ট তাকে তারা নিযুক্ত করলো বিভিন্ন রাজ্যের রাজদরবারে। এবং সেইভাবে রেসিডেন্ট রেখে বা ব্রিটিশ প্রতিনিধি রেখে কোম্পানি কি করলো, এই রাজ্যগুলি, দেশীয় রাজ্যগুলিকে রাজ্যগুলির ওপর নজরদারি চালাতে শুরু করলো। মানে রাজদরবারের মধ্যে যদি কোনো ব্রিটিশ প্রতিনিধি থাকে, তাহলে রাজ্যের শাসন ব্যবস্থা কিভাবে চলছে, রাজ্যে কি কি ঘটনা ঘটছে, সবকিছু কিন্তু কোম্পানি জানতে পেরে যেত। মানে সেই অন্দরমহলের কথা, ভেতরের কথা জানার জন্য একজন রেসিডেন্ট বা একজন ব্রিটিশ প্রতিনিধি রাজ দরবারে নিযুক্ত করা কোম্পানি শুরু করেছিল। এই ব্যবস্থাকেই বলা হচ্ছে কিন্তু রেসিডেন্ট ব্যবস্থা বা রেসিডেন্ট সিস্টেম। এবং এর ফলে কি হয়েছিল, যে দেশীয় রাজ্যগুলো তারা কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারতো না, মানে ইন্ডিপেন্ডেন্টলি এই সমস্ত স্টেটস গুলো, ইন্ডিয়া যে স্টেটস গুলো ছিল সেগুলো ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু তাদের যে রাজারা ছিল তারা কিন্তু কাজ করতে পারতো না। সেখানে নজরদারি চালাতো বা সার্ভেলিয়েন্স করতো বা অবজারভেশন করতো কে, এই ব্রিটিশ প্রতিনিধি বা এই রেসিডেন্টরা। এবং 1764 খ্রিস্টাব্দে যখন বক্সারের যুদ্ধে কোম্পানি জয়লাভ করে, তারপর তারা বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ এই তিনটে জায়গাতেই কিন্তু, তিনটে জায়গার রাজদরবারে কিন্তু কোম্পানি রেসিডেন্ট রেখে দিয়েছিল বা নিযুক্ত করে দিয়েছিল। কিন্তু মানে 1764 যখন ব্যাটেল অফ বক্সারে যখন কোম্পানি ভিক্টরি লাভ করে, তারপর বেঙ্গল, অযোধ্যা, হায়দ্রাবাদ এইসব জায়গায় তারা রেসিডেন্ট মানে ব্রিটিশ প্রতিনিধি বা রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেছিল। কিন্তু এই যে রেসিডেন্টরা, এরা কিন্তু সেই সময় খুবই সংযত হয়ে থাকতো, মানে কন্ট্রোল ছিল অত বেশি, মানে বেশি তারা উগ্র ছিল না। তারা তখন সেভাবে কোনো কিছু কাজকর্ম করতো না, শুধু দেখে যেত। ব্রিটিশ প্রতিনিধি হয়ে রাজদরবারে তারা চুপচাপ থাকতো, সবকিছু লক্ষ্য নজর করতো। তাদের তখন কাজটাই ছিল লক্ষ্য নজর করা, নজরদারি করা, সার্ভিলিয়েন্স করা। এর বেশি কিন্তু ওরা সেই সময় কিছু করতো না শুরুর দিকে। কিন্তু যখন ব্রিটিশ গভর্নর লর্ড ওয়েলেসলি হন, যে সময় ব্রিটিশ গভর্নর লর্ড ওয়েলেসলি হন, তারপরে কিন্তু এই রেসিডেন্টরা আগ্রাসী নীতি গ্রহণ করে বা অ্যাগ্রেসিভ যে পলিসি সেটা নেয়। তখন তারা এই ওয়েলেসলিকে বলতে থাকে যে যেন কোম্পানি এই যে পরোক্ষভাবে বিভিন্ন রাজ্যগুলোকে শাসন করছে বা কন্ট্রোল করছে ইনডাইরেক্টলি, তার পরিবর্তে
সরাসরি যেন রাজ্যগুলো দখল করে, রাজ্যগুলো এই স্টেটস গুলো ক্যাপচার করে। এটা কারা বললো? রেসিডেন্টরাই বললো এই লর্ড ওয়েলেসলিকে। এবং লর্ড ওয়েলেসলির এক্ষেত্রে তার প্রবর্তিত নীতি অধীনতামূলক মিত্রতা নীতি, তার অধীনতামূলক মিত্রতা নীতি এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মানে যেটাকে বলা হয় সাবসিডিয়ারি অ্যালিয়েন্স, যাকে বলা হয় সাবসিডিয়ারি অ্যালিয়েন্স, এই নীতি যেটা লর্ড ওয়েলেসলি করেছিল, তৈরি করেছিল, এই পলিসি সাবসিডিয়ারি অ্যালিয়েন্স, এই পলিসি বা এই নীতি, এইটা ছিল একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল ইন্ডিয়াতে ব্রিটিশ কোম্পানির বিভিন্ন স্টেটস ক্যাপচারের ক্ষেত্রে। তাই এই অধীনতামূলক মিত্রতা নীতি কি যেটা লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেছিল, এই নীতি অনুযায়ী, এই নীতিতে আর কি যারা মানে এই নীতিটা করেছিল লর্ড ওয়েলেসলি যে বিভিন্ন দেশীয় রাজ্যগুলোকে কোম্পানির অধীনে নিয়ে আসার জন্য। এবং যারা এই নীতি গ্রহণ করত তাদেরকে তাদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী যে নীতি গ্রহণ করেছিল যে সমস্ত দেশীয় রাজ্য, তাদের কোনো সেনাবাহিনী রাখতে হতো না বা কোনো সামরিক বাহিনী রাখতে হতো না, কোনো মিলিটারি ফোর্স এই সমস্ত স্টেটসে যারা এই সাবসিডিয়ারি অ্যালিয়েন্সের সঙ্গে যুক্ত ছিল তাদের সেই সমস্ত স্টেটসকে কোনো মিলিটারি ফোর্স রাখতে হতো না, কোনো সামরিক বাহিনী রাখতে হতো না। কোম্পানি তাদের সুরক্ষা প্রদান করত বা কোম্পানি তাদেরকে প্রোটেকশন দিত। মানে ব্রিটিশ সৈন্য সেইখানে মোতায়েন করা থাকতো, ব্রিটিশদের যে ফোর্স আর্মি সেইটা সেই সমস্ত স্টেটসে কিন্তু অ্যাপয়েন্ট করা থাকতো। তার ফলে কি হতো, কোন বাংলার যারা রাজ্য মানে বিভিন্ন দেশীয় রাজ্যগুলো এটা সহজে তাদের কোনো সেনাবাহিনী রাখতে হতো না, খরচ খরচা করতে হতো না, কিন্তু তার পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ কোম্পানিকে দিয়ে দিতে হতো, পার্টিকুলার একটা অ্যামাউন্ট তার কোম্পানিকে কিন্তু দিতে হতো, এই যে তাদের প্রোটেকশন দিচ্ছে কোম্পানি তার জন্য। এবং এছাড়াও আরেকটা চুক্তি করা হয়েছিল যে সেই নীতি অনুযায়ী এই দেশীয় রাজ্যগুলি যারা এই নীতি গ্রহণ করত সেই রাজ্যগুলি অন্য কোনো রাজ্য বা দেশের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে পারতো না কোম্পানির অনুমতি ছাড়া। মানে এই সাবসিডিয়ারি অ্যালিয়েন্সে যারা যুক্ত বা তারা যারা এগুলোতে সাইন করতো তাদের সেই সমস্ত স্টেটস গুলো অন্য কোনো স্টেটস এর সঙ্গে বা অন্য কোনো কান্ট্রির সঙ্গে কোনো এগ্রিমেন্ট সাইন করতে পারতো না উইদাউট কোম্পানির পারমিশন। কোম্পানির পারমিশন ছাড়া তারা কোনো এগ্রিমেন্টে সাইন করতে পারতো না। এটাই ছিল অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডিয়ারি অ্যালিয়েন্স। এইটা কিন্তু এই ব্রিটিশ কোম্পানির ভারতবর্ষের বিভিন্ন রাজ্য দখলের ক্ষেত্রে বা স্টেটস গুলো ক্যাপচার করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। কিন্তু যখন লর্ড কর্নওয়ালিস পরবর্তীকালে যখন গভর্নর হন তখন কিন্তু কিছুটা এই রেসিডেন্টরা কিছুটা সংযত আবার হয়ে যায়, তারা আবার কন্ট্রোল হয়ে যায়, কারণ লর্ড কর্নওয়ালিস এই জিনিসটাকে মেনে নিতেন না, এই অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু তিনি সেভাবে মেনে নেননি, ডিসএগ্রি করেছিলেন। তাই লর্ড কর্নওয়ালিসের সময় কিন্তু এই রেসিডেন্টরা বা দেশীয় রাজ্যগুলি দখলের যে ব্যাপারটা এটা কিছুটা থেমে গিয়েছিল। কিন্তু লর্ড কর্নওয়ালিস যখন মারা যান বা তার ডেথ যখন হয়ে যায় তারপর কিন্তু আবার কোম্পানি সরাসরি রাজ্য দখল করাতে উদ্যোগী নেয়, মানে ডাইরেক্ট এই সমস্ত ইন্ডিয়ার যে স্টেটস গুলো ছিল সেগুলো ক্যাপচার করার জন্য ইনিশিয়েটিভ নেয়। এবং সেক্ষেত্রে কিন্তু ওই যে বললাম এই অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডিয়ারি অ্যালিয়েন্স এবং আরেকজন যেটা লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেছিল এবং পরবর্তীকালে লর্ড ডালহৌসি যে ব্রিটিশ গভর্নর হন তার প্রবর্তিত সত্ত্ববিলোপ নীতি, এই নীতিটিও কিন্তু সত্ত্ববিলোপ নীতি মানে হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস পলিসি, ডক্ট্রিন অফ ল্যাপস পলিসি, এই নীতি বা এই পলিসিটাও কিন্তু এই রাজ্য দখল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বা স্টেটস ক্যাপচারের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। এবারে আমি পরে আলোচনা করছি যে এই সত্ত্ববিলোপ নীতিটা কি। আগে আমি বলে দিই এই অধীনতামূলক মিত্রতা নীতি, এই যে নীতিটি বা এই সাবসিডিয়ারি অ্যালিয়েন্সটি, এটা দেশীয় রাজ্যগুলো কখনো কখনো স্বেচ্ছায় গ্রহণ করত
বা নিজের ইচ্ছাতে গ্রহণ করত, কখনো বা তারা যুদ্ধে হেরে গিয়ে বাধ্য হয়ে গ্রহণ করত। মানে ডাইরেক্ট কখনো কখনো নিজের ইচ্ছায় তারা কেউ কেউ এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা নিত বিভিন্ন স্টেট, আবার কখনো কখনো যখন কোনো ব্যাটেলে হেরে যেত তখন কিন্তু তারা বাধ্য হতো এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা নিতে বা তার মুখোমুখি হতে, সেটাতে চুক্তিতে সাইন করতে। যেমন ধরো হায়দ্রাবাদের নিজাম তিনি কিন্তু স্বেচ্ছায় বা নিজের ইচ্ছাতে, কোনো যুদ্ধ করতে হয়নি, কোম্পানির এই নীতিটাকে নিজের ইচ্ছাতেই গ্রহণ করেছিল, মানে নিজের এগ্রি ছিল এর মধ্যে, এর জন্য কোনো ব্যাটেল হয়নি, ওয়ার হয়নি কোম্পানির সঙ্গে। হায়দ্রাবাদের নিজাম কিন্তু স্বেচ্ছায় এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল বা সাবসিডিয়ারি অ্যালায়েন্সের এই পলিসিটাতে সাইন করেছিল। আবার মহীশূরের শাসক টিপু সুলতান, মহীশূরের যে শাসক বা রুলার টিপু সুলতান, যেটা আমি পরে আলোচনা করব, সেই টিপু সুলতান কিন্তু এই নীতি বিরোধিতা করেছিল, মানে এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সের এগেনস্টে সে কিন্তু বলেছিল, এগেনস্টে ছিল, এবং তার ফলে কিন্তু কোম্পানির সঙ্গে এই মহীশূর রাজ্যের যুদ্ধ হয়েছিল, মহীশূর কিংডমের সঙ্গে কোম্পানির কিন্তু ব্যাটেল হয়েছিল, যেটা আমি পরে আলোচনা করছি। এবং তারপর কিন্তু মহীশূর রাজ্য কিন্তু বাধ্য হয়েছিল এই নীতি গ্রহণ করতে, এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা সাইন করতে বাধ্য হয়েছিল। এবং এছাড়াও আরো ভারতবর্ষে বিভিন্ন শক্তি, যেমন মারাঠা শক্তি, শিখ শক্তি, এরা মানে মারাঠা পাওয়ার, শিখ পাওয়ার, পাঞ্জাবের শিখ পাওয়ার, এরাও কিন্তু এই নীতি বা এই অ্যালায়েন্সের মুখোমুখি হয়েছিল, তাদেরকেও কিন্তু জোর করে তাদের বাধ্য করেছিল কোম্পানি এই নীতিটা গ্রহণ করতে, মানে তারা যুদ্ধ করে হেরে গিয়ে কিন্তু এই নীতি গ্রহণ করেছিল। এবারে একটা কথা, বিষয়টা কি, এই যে অষ্টাদশ শতকে মানে 18th সেঞ্চুরিতে ভারতের যে রাজ্যগুলো ছিল, দেশীয় রাজ্য বা রয়্যাল পাওয়ার গুলো ছিল, তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত ছিল, মানে একে অপরের সঙ্গে ফাইটিং করতো। কেন? কারণ কি, মানে প্রত্যেকটা রাজ্যই চাইছিল তার আঞ্চলিক বিস্তার করতে, মানে তার রাজ্যের সীমানা বাড়াতে, স্টেটসের তাদের যে সীমা বর্ডার তাকে এক্সপ্যান্ড করতে, এবং কি সম্পদ বাড়াতে, অ্যাসেটটাকেও বাড়াতে তারা চাইতো। তাই একে অপরের মধ্যে তারা কিন্তু একটা সবসময় সংঘর্ষ বা ফাইটিং করত, এবং সেইটার সুযোগ নিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা সেই সুযোগে, এই সমস্ত রাজ্যগুলো যখন নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করছে, সেই সুযোগে কোম্পানি নিজেদের বাণিজ্যিক স্বার্থ সিদ্ধি করেছিল বা বিজনেসে প্রফিট করেছিল, এবং এরই সুযোগ নিয়ে তারা কিন্তু দেশীয় রাজ্যগুলো দখল করতে উদ্যোগী হয়, তারা এই সমস্ত ইন্ডিয়ার স্টেটস গুলোকে ক্যাপচার করাতে ইনিশিয়েটিভ নেয়। আর সমস্যা কোথায় জানো তো, এই যে সমস্ত ভারতের যে দেশীয় রাজ্যগুলো, তারা কি ভেবেছিল এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও কিন্তু তাদের মতো একটা রাজনৈতিক শক্তি বা পলিটিক্যাল একটা পাওয়ার, যারা এরকম ভাবে রাজ্য দখলের নেশায় মেতেছে। কিন্তু তার জন্য কি হয়েছে, দেশীয় রাজ্যগুলো কখনো সবাই ঐক্যবদ্ধ হয়ে কোম্পানির এগেনস্টে যায়নি বা কোম্পানির বিরোধিতা করেনি। তারা একজোট বেঁধে যদি কোম্পানির বিরোধিতা করতো, তাহলে কিন্তু কোম্পানি এতটা সহজে রাজ্য দখল করতে পারতো না। কিন্তু তারা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব করে বা লড়াই করে কোম্পানির সঙ্গে কোনো কোনো রাজ্য জোট বেঁধেছিল, বা তারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করেছিল, যেটা কিন্তু খুবই ক্ষতিকারক হয়েছিল ভারতবর্ষের জন্য। যার ফলে কোম্পানি সহজেই অনেক রাজ্য, দেশের বিভিন্ন রাজ্য তারা কিন্তু দখল করতে পেরেছিল, এবং এটা কিন্তু ভয়ঙ্কর একটা দিক নিয়েছিল, যেটা দেশীয় রাজারা সেই সময় বুঝতে পারেনি যে কোম্পানি কি কৌশল নিচ্ছে, কি ট্রিক্স নিচ্ছে। তাই এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করতে কোম্পানি তাদের অনেক রাজ্যকে বাধ্য করেছিল। এবং যখন এই অধীনতামূলক মিত্রতা নীতি দেশীয় রাজ্যগুলো অনেকে গ্রহণ করেছিল, তাতে কি হয়েছিল, ওই সমস্ত রাজ্যের আভ্যন্তরীণ ব্যাপারে বা ইনার কোনো ম্যাটারে কোম্পানি হস্তক্ষেপ করতে লাগলো বা ইন্টারফেয়ার করতে লাগলো। তার ফলে কি হতো, যে সেই কোম্পানির সঙ্গে সেই সমস্ত রাজ্যের যুদ্ধ বাঁধলো, এবং যুদ্ধে যথারীতি হেরে গিয়ে কোম্পানি সেই রাজ্যগুলো দখল করে নিত। এইভাবে কিন্তু কোম্পানি আস্তে আস্তে সাম্রাজ্য বিস্তার করেছে। এবং কি কি রাজ্য, মানে দেশীয় রাজ্যগুলো কাদের সঙ্গে যুদ্ধ হয়েছে, এবার আমি সেটা আলোচনা করব।
এবার আমি আলোচনা করব যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে দক্ষিণ ভারতে কিভাবে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল বা সাউথ ইন্ডিয়াতে কিভাবে তাদের এম্পায়ারকে এক্সপ্যান্ড করেছিল এই সাবসিডিয়ারি অ্যালিয়েন্সের মাধ্যমে। দক্ষিণ ভারতে অষ্টাদশ শতকে অর্থাৎ 18th সেঞ্চুরিতে সাউথ ইন্ডিয়াতে একটা শক্তিশালী রাজ্য ছিল, তার নাম কি? মহীশূর। মহীশূর রাজ্য বা মাইসোর কিংডম, এটা কিন্তু সাউথ ইন্ডিয়ার একটা পাওয়ারফুল কিংডম ছিল 18th সেঞ্চুরিতে, অষ্টাদশ শতকে। কাদের নেতৃত্বে বা কাদের লিডারশিপে? হায়দার আলী এবং টিপু সুলতানের লিডারশিপে বা নেতৃত্বে। এবং এই মহীশূর রাজ্য নিজেদের সাম্রাজ্য বিস্তার করা, নিজেদের অঞ্চলের বিস্তার করার জন্য বা এরিয়াকে এক্সপ্যান্ড করার জন্য অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে তাদের একটা লড়াই বা সংঘর্ষ লেগে থাকতো বা ফাইটিং সিচুয়েশন থাকতো। এবং সেইটার সুযোগ নিয়ে কোম্পানি কি করেছিল, তাদের এই সংঘর্ষ যখন অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে লেগেছিল তখন কোম্পানি সেই জায়গাতে নাক গলিয়েছিল, মানে ইন্টারফেয়ার করেছিল। তাতে মহীশূর রেগে যায়, মাইসোর কিংডমে মানে টিপু সুলতান এবং হায়দার আলী এরা রেগে যায়। এবং তারপরে কি হয়, কোম্পানির সঙ্গে মহীশূর রাজ্যে যুদ্ধ বাঁধে। কারণ প্রথমে কিন্তু তাদেরকে মহীশূরকে বলেছিল বা মাইসোরকে বলেছিল কোম্পানি যে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করতে বা সাবসিডিয়ারি অ্যালিয়েন্স নীতি, এটা সরাসরি বলেছিল। কিন্তু মহীশূর রাজ্য কিন্তু সেই নীতির এগেনস্টে গেছিল বা বিরোধিতা করেছিল, আমি এটা আগেও বললাম বা বলেছি। তো তার ফলে কি করলো, কোম্পানি অন্য কৌশল নিল বা অন্য ট্রিক্স নিল, অন্যান্য রাজ্যগুলিকে মহীশূরের বিরুদ্ধে খেপিয়ে দিল বা রাগিয়ে দিল, তাদের বিরোধী করে দিল। এবং এই যে ব্যাপারটা হলো, তাতে মহীশূর বা মাইসোর রাজ্য তারা কিন্তু আরো রেগে গিয়ে কোম্পানির সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। তাদের দুজনের মধ্যে যুদ্ধ হয়, যে যুদ্ধ ইঙ্গো মহীশূর যুদ্ধ নামে পরিচিত, অ্যাংলো মাইসোর ওয়ার, এটা পরিচিত আমাদের ইতিহাসে। এবং চারটে যুদ্ধ হয়, 1767 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে। 1767 থেকে 1799 পর্যন্ত সময়কালে চারখানা ফোর্থ ওয়ার হয়, অ্যাংলো মাইসোর ওয়ার। প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ, তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ এবং চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ। এরকম করে করে ফার্স্ট টু ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার হয়। এবং চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধে মানে 1799 মানে 3 নম্বর যুদ্ধ পর্যন্ত কিন্তু টিপু সুলতান কিন্তু প্রতিবাদ করে বিরোধিতা করতে পেরেছিল। টিপু, আমি আগেও বলেছি যে মহীশূর রাজ্য কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল, মাইসোর কিন্তু যথেষ্ট পাওয়ারফুল ছিল। এবং মহীশূর রাজ্যের যে সেনাবাহিনী বা তাদের যে ফোর্স, সেটা কিন্তু ইউরোপীয় কায়দায় মানে ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা হয়েছিল। তার ফলে কিন্তু পরপর 3টে যুদ্ধ কোম্পানির সঙ্গে তারা কিন্তু মোটামুটি বিরোধিতা করতে পেরেছিল বা জয়লাভ করতে পেরেছিল। কিন্তু চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধে মানে ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার, যেটা 1799 হয়েছিল বা 1799 খ্রিস্টাব্দে হয়েছিল, সেই সময় কিন্তু ব্রিটিশ কোম্পানি একটা ভালোভাবে আঘাত দেয় মহীশূরকে বা মাইসোরকে। এবং মহীশূরের যে রাজধানী, যেটা শ্রীরঙ্গপত্তনম, মহীশূরের রাজধানী কি ছিল? শ্রীরঙ্গপত্তনম। সেই শ্রীরঙ্গপত্তম সেইটাকে রক্ষা করতে গিয়ে টিপু সুলতান কিন্তু মারা যান। মানে শ্রীরঙ্গপত্তমকে প্রোটেক্ট করতে গিয়ে, তার ক্যাপিটাল শ্রীরঙ্গপত্তমকে প্রোটেক্ট করতে গিয়ে টিপু সুলতান কিন্তু তার ডেথ হয়ে যায়। এবং যেই টিপু সুলতান মারা যান তখন কিন্তু মহীশূর রাজ্য ভেঙে পড়ে বা মাইসোর পুরোপুরি কিন্তু দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়। তখন কোম্পানি কি করে, এই অধীনতামূলক মিত্রতা নীতি মহীশূরকে গ্রহণ করতে বাধ্য করে। এবং তারপর মহীশূরের রাজনৈতিক অধিকার বা পলিটিক্যাল যে রাইট মাইসোরের ছিল সেটা কেড়ে নেয় কোম্পানি। এবং সেখানে সৈন্য মোতায়েন করে, আর্মি ফোর্স, ব্রিটিশ আর্মি ওই মাইসোরে অ্যাপয়েন্ট করে দেয়। এবং মহীশূরের যে কিছু অংশ তারা হায়দ্রাবাদকে দিয়ে দেয়, মানে মহীশূরটাকে পুরোপুরি ক্যাপচার করে নেয়, মাইসোরকে পুরোপুরি ক্যাপচার করে নেয় এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এইভাবে কিন্তু মাইসোর রাজ্য বা মহীশূর রাজ্য, মাইসোর কিংডম, এটা কিন্তু কোম্পানির হাতে চলে যায় বা ব্রিটিশরা কিন্তু ক্যাপচার করে নেয়।
এরপরে আমি আলোচনা করব আরেকটি দক্ষিণ ভারতের আরেকটি শক্তিশালী জোট, যাকে বলা হয় মারাঠা জোট। মারাঠাদের কথা বলবো। এই দক্ষিণ ভারতে এরাও কিন্তু খুবই শক্তিশালী ছিল বা পাওয়ারফুল ছিল। এর কিন্তু এই মারাঠা জোটগুলোর মধ্যেও কিন্তু পেশোয়া পদ, পেশোয়া ওদের একটা পদ বা পোস্ট, সেই পেশোয়া পদকে কে দখল করবে, কে ক্যাপচার করবে, সেই নিয়ে কিন্তু মারাঠা জোটগুলির মধ্যে সংঘর্ষ লেগে থাকতো বা ফাইটিং সিচুয়েশন তৈরি হয়ে থাকতো। এই যে কোনো রাজ্যে যদি ভেতরে নিজেদের মধ্যে যদি অন্তর্দ্বন্দ্ব বা একটা ইনার ফাইটিং সিচুয়েশন তৈরি হয়ে থাকে, তাতে কিন্তু অন্য বাইরের শক্তি বা বাইরের শত্রু কিন্তু তাকে আক্রমণ করা খুব সোজা হয়ে যায়, তাকে অ্যাটাক করা খুব সোজা হয়ে যায়। যেমন ধরো একটা ফ্যামিলি বা একটা পরিবারের মধ্যে যদি ভেতরে ফ্যামিলি মেম্বারদের মধ্যেই যদি ঝগড়াঝাটি অশান্তি থাকে, তাহলে বাইরের কোনো লোক এসে সেই পরিবারকে ভেঙে দেওয়াটা তাদের পক্ষে খুব সহজ হয়, মানে তাতে খুব সুবিধা ওদের হয়। সেই রকমই যখন রাজ্যগুলি নিজেদের মধ্যেই লড়াই করছে একে অপরের সঙ্গে, তাহলে অন্য বিদেশি শক্তি কোম্পানি তো সহজেই তাদেরকে দখল করে নেবে। সেটাই কিন্তু সে সময় হয়েছিল এই অষ্টাদশ শতকে বা 18th সেঞ্চুরিতে। এবং এই যে পেশোয়া পদ নিয়ে লড়াই করছিল, এই সময় রঘুনাথ রাও এই পেশোয়া নারায়ণ রায়কে হত্যা করে। রঘুনাথ রাও এই পেশোয়া পদ বা পেশোয়া পোস্ট নেওয়ার জন্য পেশোয়া নারায়ণ রায়কে হত্যা করে। এবং তার ফলে কি হয়, সমগ্র মারাঠা যে অন্যান্য জোটরা ছিল তারা কিন্তু রঘুনাথ রাওয়ের বিরুদ্ধে খুব ক্ষেপে ওঠে বা রেগে যায়, অ্যাংরি হয়ে যায় এবং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বা ব্যাটেল অ্যানাউন্স করে। এবং রঘুনাথ রাও তখন কি করেছিল, ব্রিটিশদের সাহায্য চেয়েছিল বা ব্রিটিশদের কাছ থেকে হেল্প চেয়েছিল। আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো সেই সুযোগটাই সে অপেক্ষা করছিল, তারা তো সেইটারই সুযোগ নিয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় বোম্বাই, মাদ্রাজ এসব জায়গা থেকে রঘুনাথ রাওকে আর্মি ফোর্স বা সেনাবাহিনী দিয়ে হেল্প করেছিল বা সাহায্য করেছিল। তাতে কি হলো, মারাঠা বাকি যে জোটগুলো ছিল তারা কিন্তু কোম্পানির বিরুদ্ধে মারাত্মক পরিমাণে রেগে গেছিল, তারা কিন্তু অ্যাংরি হয়ে গেছিল। এবং তার ফলে কি হয়েছিল, কোম্পানির সঙ্গে মারাঠা জোটগুলির সংঘর্ষ বা যুদ্ধ বাধে। কোম্পানির সঙ্গে মারাঠা জোটগুলির যুদ্ধ হয়, যেটাকে বলা হয় ইঙ্গো মারাঠা যুদ্ধ বা অ্যাংলো মারাঠা ওয়ার, এটা হয়। এবং এরকম করে করে মানে প্রথম ইঙ্গো মারাঠা, দ্বিতীয় ইঙ্গো মারাঠা, এরকম করে করে যুদ্ধ হয় কোম্পানির সঙ্গে এই মারাঠা জোটে। তারপর কি হয়, 1782 খ্রিস্টাব্দে সলবইয়ের চুক্তি, 1782 এরকম সময় ট্রিটি অফ সলবই, এইটার মাধ্যমে এই অ্যাংলো মারাঠা ওয়ার কিছুটা আর কি থেমে যায়, মানে মারাঠাদের সঙ্গে কোম্পানির রিলেশনশিপ বা সম্পর্কটা কিছুটা ঠিক হয়। কিন্তু তারপর কিন্তু সেটা ঠিক হয়েছিল বটে, কিন্তু মারাঠা জোটগুলো একে অপরের মধ্যে পেশোয়া পদ দখল নিয়ে কিন্তু লড়াই তাদের লেগেই ছিল, তাদের মধ্যে লড়াইটা লেগেই ছিল। মানে মারাঠারা কিন্তু কোম্পানিকে সে সময় হারিয়ে দিচ্ছিল, তাই কিন্তু কোম্পানিও একটু থেমে গিয়েছিল। কিন্তু এই যে মারাঠা জোটরা যদি নিজেরা এক ঐক্যবদ্ধ বা ইউনিটি নিয়ে রাখতো, তাহলে কিন্তু কোম্পানি তাদেরকে হারাতে পারতো না। কিন্তু তাদের মধ্যে যে পেশোয়া পদ দখল নিয়ে লড়াই ছিল, তার জন্য সেই সুযোগটা কিন্তু কোম্পানি কাজে লাগিয়ে মারাঠার বিরুদ্ধে আবার সরাসরি যুদ্ধ ঘোষণা করলো বা ওয়ার ব্যাটেল অ্যানাউন্স করলো। এবং তারপর পেশোয়া এই যুদ্ধ যখন ঘোষণা করলো, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, এবং সে তারপর কি হয়েছিল, 1802 খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও বেসিনের সন্ধি করলো, মানে হেরে গেছিল কোম্পানির কাছে, তার হেরে যাওয়ার পরে কি হলো, সন্ধি করলো কোম্পানির সঙ্গে পেশোয়া দ্বিতীয় বাজিরাও। এবং সেই বেসিনের সন্ধির মাধ্যমে এই অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডিয়ারি অ্যালিয়েন্স, এটা কিন্তু কোম্পানির কাছ থেকে এই নীতি গ্রহণে কিন্তু মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও বাধ্য হয়েছিল। এবং সেখানে কিন্তু পেশোয়ার দরবারে আর কি একজন ব্রিটিশ প্রতিনিধি বা রেসিডেন্ট কিন্তু নিযুক্ত করা হয়েছিল, তার আগে কিন্তু হয়েছিল না, কিন্তু তারপরে এই পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের সময় কিন্তু একজন ব্রিটিশ রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছিল বা অ্যাপয়েন্ট করা হয়েছিল। এবং কোম্পানির সমর্থনে কিন্তু দ্বিতীয় বাজিরাও তিনি কিন্তু শাসন কার্য চালাতে লাগছিল বা তিনি মারাঠা শাসন করছিল।
কিন্তু এই মারাঠা জোটগুলি কিন্তু কোম্পানির বিরুদ্ধে লড়াই লাগিয়ে লেগেছিল। দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায়, সাউথ ইন্ডিয়ার বিভিন্ন এরিয়াতে কিন্তু কোম্পানির সঙ্গে এই মারাঠা জোটের কিন্তু লড়াই চলছিল। অবশেষে দ্বিতীয় বাজিরাও কিন্তু তিনিও কিন্তু প্রতিবাদ গড়ে তুলল, তিনিও মারাঠা জোটগুলির সঙ্গে দল বাঁধলো, একত্রিত হলো এবং কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। কোম্পানির বিরুদ্ধে আবার ব্যাটেল অ্যানাউন্স করলো, যেটাকে বলা হচ্ছে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছিল। কখন? 1817 থেকে 1819, 1817 থেকে 1819 এরকম সময় এই থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছিল। এবং এই তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধেও দুঃখের বিষয় যে মারাঠারা কিন্তু পুরোপুরি কোম্পানির কাছে হেরে গেছিল। এবং এই যে হেরে গেল, তারপর কিন্তু কোম্পানি কি করলো, পুরোপুরি পেশোয়া পথটাকেই শেষ করে দিল। যে পেশোয়া পথ থাকলেই সমস্যা, তাই পেশোয়া পোস্টটাকেই আর ধ্বংস করে দিল, আর সেই পথকে রাখলো না। এবং মারাঠাতে পুরোপুরি কোম্পানি, মারাঠায় তার ব্রিটিশ সেনাবাহিনী মোতায়েন করে দিল, অধীনতামূলক মিত্রতার নীতি গ্রহণ করতে বাধ্য করলো মারাঠাকে। এইভাবে মারাঠাকে সরাসরি দখল করে নিল, পুরো মারাঠাকে পুরোপুরি ক্যাপচার করে নিল। আর এইভাবে কিন্তু দক্ষিণ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্য কায়েম করলো, তাদের শাসন কায়েম করলো। মানে পুরো টোটাল সাউথ ইন্ডিয়ায় এই কোম্পানি কিন্তু নিজেদের কন্ট্রোল করলো, এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করিয়ে বা সাবসিডিয়ারি অ্যালিয়েন্স গ্রহণ করিয়ে। তাই এই নীতিটার কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই প্রসঙ্গে আমি একটা বিষয় একটু আলোচনা করে নিই, সেটা হলো যে এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন অঞ্চলে নিজেদের ক্ষমতা বিস্তার করছিল বা পাওয়ার এক্সপ্যান্ড করছিল, সেই সময় কিন্তু অন্য আরেকটি ইউরোপিয়ান কোম্পানি, যেটা আমি আগে বলেছি যে বাংলায় ইউরোপিয়ান কোম্পানি বলতে ফরাসি কোম্পানিরা কিন্তু বাংলায় এসেছিল বাণিজ্য করার জন্য। তো অন্য একটি ইউরোপিয়ান কোম্পানি যেটা হচ্ছে ফরাসি কোম্পানি, সেই ফরাসিরা কিন্তু ব্রিটিশদের বিরোধিতা করেছিল বা ব্রিটিশদের সঙ্গে কিন্তু যুদ্ধ করেছিল, এবং সেই যুদ্ধ কর্ণাটকের যুদ্ধ নামে পরিচিত, ব্যাটেল অফ কর্ণাটকা, এটা কি পরিচিত। এবং সেই ইঙ্গো ফরাসি যুদ্ধ, যাকে বলা হয় ইঙ্গো ফরাসি যুদ্ধ বা অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার, যেটা 20 বছর ধরে চলেছিল বা 20 ইয়ার্স ধরে চলেছিল। এবং সেটা হয়েছিল তখন যে ফরাসি গভর্নর বা ফ্রেঞ্চ যে গভর্নর ছিলেন, তার নাম ছিল জেনারেল দুপ্লে। তার নাম কি ছিল? জেনারেল দুপ্লে। তার সময় কিন্তু এই ইঙ্গো ফরাসি যুদ্ধ হয়েছিল, কিন্তু সেই ফরাসিরাও কিন্তু ব্রিটিশদের কাছে পরাজিত হয়েছিল বা হেরে গেছিল। এটা আমি ছোট করেই আলোচনা করলাম, এটা ইঙ্গো ফরাসি যুদ্ধ কিন্তু অনেক বড় একটা বিষয়। আমি ছোট করে জাস্ট তোমাদের বলে দিলাম যে ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু তারা লড়াই করেছিল, একমাত্র ইউরোপিয়ান কোম্পানি বলতে এই ফরাসি কোম্পানি, কিন্তু তারাও কিন্তু নিজেদের জায়গা তৈরি করতে পারেনি ব্রিটিশদের বিরুদ্ধে। এবারে আমি আবার ব্রিটিশ কোম্পানির সাম্রাজ্য বিস্তারের কথায় চলে আসি। আমি দক্ষিণ ভারত নিয়ে আলোচনা করলাম, এবার আমি আলোচনা করব উত্তর ভারতে। উত্তর ভারতে কিভাবে কোম্পানি ক্ষমতা বিস্তার করেছিল বা পাওয়ারকে এক্সপ্যান্ড করেছিল। উত্তর ভারতে অযোধ্যা এবং পাঞ্জাব, তারা কিন্তু কোম্পানি এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করিয়ে কিন্তু এই উত্তর ভারতে পাঞ্জাব এবং অযোধ্যা দখল করেছিল। পাঞ্জাবে, উত্তর ভারতে অযোধ্যায় 1773 খ্রিস্টাব্দ 1773 তে অযোধ্যার যে রাজ দরবার, সেখানে একজন ব্রিটিশ প্রতিনিধি বা ব্রিটিশ রেসিডেন্ট নিযুক্ত করে বা অ্যাপয়েন্ট করে, এবং তারপর অযোধ্যাতে ব্রিটিশ ফোর্স বা ব্রিটিশ সেনাবাহিনী মোতায়েন করা হয়, সেখানে ব্রিটিশ ফোর্স থাকে। এবং এই যে অযোধ্যায় তাদের মধ্যে কিন্তু একটা ওই উত্তরাধিকার, কে অযোধ্যার সিংহাসন রাজ্যে দখল করবে সেই নিয়ে তাদের মধ্যে একটা ফাইটিং সিচুয়েশন ছিল বা গোলযোগ ছিল। আর তারই সুযোগ নিয়ে কোম্পানি কিন্তু অযোধ্যার বিভিন্ন অঞ্চল আস্তে আস্তে দখল করে নেয়। অনেকগুলো অঞ্চল সেই সময় কিন্তু ম্যাক্সিমাম এরিয়া কিন্তু অযোধ্যার দখল করে নেয় বা ক্যাপচার করে নেয় কোম্পানি, এই গোলযোগ বা এই অন্তর্দ্বন্দ্বের সুযোগে। এই যে একটা ইনার ফাইটিং সিচুয়েশন যে কোনো রাজ্যের চললে এই কোম্পানি তার সুযোগটা নিয়েছিল। তো অযোধ্যাকেও কিন্তু এইভাবে কিন্তু অনেকখানি অংশ ক্যাপচার করেছিল। এরপর আমি বলবো পাঞ্জাবের কথা। পাঞ্জাবের যে শিখ শক্তি, শিখ পাওয়ার, এইটা কিন্তু একটু পাওয়ারফুলি ছিল।
কিন্তু সেই পাঞ্জাবের শিখদের বিরুদ্ধে লড়াই করাটাই কিন্তু কোম্পানি মোটামুটি বাকি ছিল। বাকি সব শক্তিশালী বা পাওয়ারফুল বাহিনীদের সঙ্গে কিন্তু কোম্পানি তাদেরকে হারিয়ে দিয়েছিল। এবারে পালা ছিল শিখ বাহিনীকে হারানো। তো এই শিখদেরও কিন্তু সেই একই রকম ভাবে ওই উত্তরাধিকার নিয়ে ঝগড়া ছিল বা লড়াই ছিল, এবং কে শিখদের ওই রাজ্য দখল, শিখদের কে সেনা উত্তরাধিকারে কে ক্ষমতা দখল করবে তাই নিয়ে লড়াই ছিল। এবং সেইটার সুযোগে কোম্পানি কি করলো, পাঞ্জাবের শাসন মানে পাঞ্জাবের প্রশাসনে অ্যাডমিনিস্ট্রেশনে ইন্টারফেয়ার করতে লাগলো বা হস্তক্ষেপ করতে লাগলো। তার ফলে পাঞ্জাবের সঙ্গে কোম্পানি মুখোমুখি সংঘর্ষ হলো বা ফাইটিং হলো ডাইরেক্টলি, যেই যুদ্ধ ইঙ্গো শিখ যুদ্ধ নামে পরিচিত বা অ্যাংলো শিখ ওয়ার নামে পরিচিত। তো এই প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ 1845 খ্রিস্টাব্দে 1845 এইরকম সময় ফার্স্ট অ্যাংলো শিখ যে ওয়ার এটা হয়েছিল, এবং সেই যুদ্ধে কিন্তু শিখ বাহিনী যথারীতি কোম্পানির কাছে হেরে গিয়েছিল। আর হেরে যাওয়ার পর যথারীতি কি করতে হয়, চুক্তি করতে হয়। সেই রকমই 1846 খ্রিস্টাব্দে 1846 লাহোরের চুক্তি বা ট্রিটি অফ লাহোর, এই লাহোরের চুক্তি করতে বাধ্য হয়েছিল পাঞ্জাব, এবং তার ফলে কোম্পানি দুটো জায়গা দখল করেছিল। এক হচ্ছে জলন্ধর এবং দোয়াব, যেটা পাঞ্জাবের খুবই একটা গুরুত্বপূর্ণ দুটি জায়গা। এই জলন্ধর এবং দোয়াব এই দুটি জায়গা কিন্তু পাঞ্জাবের দখল করে নেয় কোম্পানি। সেখানে ব্রিটিশ রেসিডেন্ট নিযুক্ত করে বা ব্রিটিশ একজন রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, এবং তারপর সেই ব্রিটিশ রেসিডেন্ট নিযুক্ত করার পর তারপর ধীরে ধীরে কোম্পানি কিন্তু ওই দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ যখন হয় পরের বারে, আবার শিখরা তো যুদ্ধ করে, কিন্তু সেই যুদ্ধে কিন্তু সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ারে কিন্তু আবার শিখ বাহিনীর কাছে হেরে যায়, এবং পাঞ্জাবও কিন্তু আস্তে আস্তে কোম্পানি দখল করে নেয়, এবং অযোধ্যারও বাকি অংশ কিন্তু ধীরে ধীরে পরবর্তীকালে কিন্তু দখল করে নেয়। এইভাবে উত্তর ভারতে কিন্তু কোম্পানি নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছিল বা ক্ষমতা বিস্তার করেছিল। আরেকটা বিষয় যেটা আমি বললাম, এটা লর্ড ওয়েলেসলির সময় কথা বললাম। লর্ড ওয়েলেসলির সময় যে পরিমাণ রাজ্য দখলে যে আগ্রাসী নীতি ছিল বা যে অ্যাগ্রেসিভ পলিসি ছিল, তার থেকেও চূড়ান্ত হয়েছিল, তার থেকেও ভয়ঙ্কর রূপ নিয়েছিল লর্ড ডালহৌসির সময়। তার সময়ে যে সত্যবিলোপ নীতি হয়, যে ডক্ট্রিন অফ ল্যাপস এই পলিসি হয়, তখন কিন্তু এই রাজ্য দখলের নীতি সেটা আরো বেশি আগ্রাসী হয়, আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। এবং এই সত্যবিলোপ নীতিটা কি, এই সত্যবিলোপ নীতি অনুযায়ী কোন দেশীয় রাজ্যে যদি কোনো পুরুষ উত্তরাধিকার না থাকে, পুরুষ উত্তরাধিকার মানে ছেলে সন্তান না থাকে, কোনো দেশীয় রাজ্যের রাজার যদি কোনো ছেলে সন্তান বা পুত্র সন্তান না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই রাজ্য কোম্পানি দখল করে নিত এই সত্যবিলোপ নীতি অনুযায়ী। মানে কোনো দত্তক পুত্র গ্রহণ কিন্তু সেখানে চলতো না, মানে কোনো সন্তানকে অ্যাডপ্ট করলে কিন্তু চলতো না, সেখানে কিন্তু কোম্পানি সেই সব রাজ্যগুলি সরাসরি দখল করে নিত। আর এইভাবে সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস এই পলিসি অ্যাপ্লাই করে তারা কিন্তু কোম্পানি কিন্তু অনেক রাজ্য দখল করেছিল, যেমন হচ্ছে সাতারা, সম্বলপুর, ঝাঁসি, এইসব রাজ্য কিন্তু কোম্পানি দখল করেছিল। এবং 1848 থেকে 1856, 1848 থেকে 1856 এই সময়কালটায় কিন্তু সত্যবিলোপ নীতি বা এই ডক্ট্রিন অফ ল্যাপস পলিসি অ্যাপ্লাই করে কোম্পানি ভারতবর্ষের প্রায় 60% বেশি অংশ দখল করে নিয়েছিল। মানে 60% মতো, অ্যাপ্রক্স 60% এরিয়া ইন্ডিয়ার ক্যাপচার করে নিয়েছিল এই ডক্ট্রিন অফ ল্যাপস পলিসি অ্যাপ্লাই করে। তাহলে বুঝতে পারছো তো, এই অধীনতামূলক মিত্রতা নীতি আর এই সত্যবিলোপ নীতি, এই দুটো নীতি ছিল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ব্রিটিশদের ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে। আশা করি তোমাদের এই বিষয়টা আমি বোঝাতে পারলাম যে কিভাবে ব্রিটিশরা ধীরে ধীরে প্রথমে আস্তে আস্তে ব্রিটিশ প্রতিনিধি নিয়োগ করে রাজদরবারে আস্তে আস্তে তারা কিন্তু রাজ্যের ভেতরে ঢুকে ঢুকে রাজ্যগুলিকে দখল করেছিল। মানে সেই কৌশল বুদ্ধি, কতটা বুদ্ধি খরচ করে করে তারা কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষের চারিদিকে নিজেদের ক্ষমতা বিস্তার করেছিল বা পাওয়ার এক্সপ্যান্ড করেছিল। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম।
আমার এই বিষয়ে আলোচনা শেষ করলাম এবং তারই সঙ্গে আমি দ্বিতীয় অধ্যায়েও আলোচনা শেষ করলাম, বা সেকেন্ড চ্যাপ্টারেরও কিন্তু আমি আলোচনা এখানেই শেষ করলাম। এবং তারপর আমি কিন্তু এই দ্বিতীয় অধ্যায় বিভিন্ন প্রশ্ন উত্তর বা কি কোশ্চেন অ্যান্সার আসতে পারে এগুলো কিন্তু আমি আলোচনা করব বা নেক্সট ভিডিওতেই। আশা করি তোমরা আমার এই সেকেন্ড চ্যাপ্টারের বিষয়গুলোকে বুঝতে পেরেছো, আমি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা ইতিহাসটাকে ভালো করে বুঝছো তো, তোমাদের কাছে এটা সহজ হচ্ছে তো, এটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য। এবং আবার বলছি আমি আলোচনার শেষে, যে যারা এখনো আমার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে কিন্তু নোটিফিকেশন পাবে। আমি কিন্তু এই দ্বিতীয় অধ্যায়ে অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আমি ছোট ছোট করেও অনেক বিষয় আলোচনা করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যাতে তোমরা সমস্ত বিষয়গুলোকে সহজভাবে বুঝতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।